শরীরের প্রচণ্ড তাপদাহে সারাদিন কিছু খাওয়ার ইচ্ছেও হয়নি আর। কৃতিকের ভয়ে ভার্সিটিতে না গিয়ে একদিন থেকে ভালোই হয়েছে। ভার্সিটিতে বসে এমন জ্বর বেড়ে গেলে তো মহা মুসিবত হতো। পাছে না আবার সেদিনের মতো ভরা ক্যাম্পাসে সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মান সম্মানের 12টা বেঁচে যেত। জ্বর ওঠার মুহূর্তটা রোমাঞ্চকর। আপাতত সেই রোমাঞ্চকর সময়টা পার করছে অরু। গরম কমফোর্টারের মাঝে শুয়ে কাঁপতে কাঁপতে মাথায় কিলবিল করছে হাজারখানেক প্রশ্ন। কখনো অজান্তেই মনে পড়ে যাচ্ছে বাংলাদেশে আঁকাবাঁকা মেতুপর, তো কখনো আরামপ্রিয় সংস্কৃতিমনা নানা বৈশিষ্ট্যের অধিকারী নিজ দেশের সরলমনা মানুষগুলোর কথা। বাঙালি সংস্কৃতি এসব ভাবতেই ওরুর মনে পড়ে যায় কাল পার্টিতেও কোনো একটা বাংলা গান বাজছিল, কারণ কৃতিকের মাঝেও যেন অন্য কেউ হানা দিল। একজোড়া মাদকতা জড়ানো বেসামাল নিপ্রাভ চোখ, সেই চোখে কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল ওরু। আর তারপর তারপর ওর সাথে যে ভয়ঙ্কর আর বাজে কাহিনীটা ঘটলো, যার ফলস্বরূপ এখন এই মুহূর্তে 103 ডিগ্রি ফারেনহাইটের জ্বর ঝলছে যাচ্ছে ওরু। জ্বরে পড়তে পড়তেই হঠাৎ বোধ হলো কালকে কৃতিকের অনুমতি ছাড়া পার্টিতে যাওয়ার মোটেই উচিত হয়নি ওর। হাজারো চিন্তার মাঝেই ওর বুক চিরে বেরিয়ে এলো একটা চাপা দীর্ঘশ্বাস। ঠিক তখনই কানে ভেসে আসে পাসওয়ার্ড টিপে মেইন ডোর খোলার পিটপিট আওয়াজ। কে আসছে দেখার জন্য ওর কমফোর্টার মুড়ি দিয়েই উঠে বসলো। তৎক্ষণাৎ কৃতিকের নাম করে হাঁক ছেড়ে ডাকতে ডাকতে ভিতরে প্রবেশ করলো অ্যালিসা। অ্যালিসার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। রাগের তোপে এই মুহূর্তে নাগের ডগাটা তীর তীরে কাঁপছে ওরও অ্যালিসার অগ্নিমূর্তি দেখে খানিকটা ভরকালো, অতপর সাহস জড়িয়ে শুধালো, কোনো সমস্যা আপু? অ্যালিসা দোতলায় করিডর থেকে চোখ সরিয়ে ওরুর পানে দৃষ্টি নিক্ষেপ করে কাট কাট আওয়াজে জিজ্ঞেস করলো, জেকে কোথায় ওরু? সকালেই ভার্সিটিতে গেল। মিনমিনিয়ে জবাব দেয় ওরু। ওরুকে ভারী কমফোর্টার মুড়িয়ে দিয়ে থাকতে দেখে অ্যালিসা নিজের রাগী ভাব আড়াল করে নরম কণ্ঠেই শুধায়, তুমি ঠিক আছো ওরু? কাল শুনলাম তুমি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলে, কিন্তু কেন? আমি তো তোমাকে সাথে সাথেই রেখেছিলাম সারাটাক্ষণ, মাত্র কয়েক মুহূর্তের জন্য ক্লাবের বাইরে গিয়েছিলাম, তা অত্যাধিক প্রয়োজনে বশবর্তী হয়ে। এরই মাঝে তুমি কি এমন দেখলে যেভাবে জ্ঞান হারালে, বলো আমাকে। ওরু হাসার চেষ্টা করে বলল, আমি বদ্ধ কিংবা আটকানো জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না আপু, দম বন্ধ হয়ে আসে। সেই কারণেই তো প্রতিদিন মায়ের কাছে যাই না, সপ্তাহে একবার করে যাই। অ্যালিসা সচকিত হয়ে বলল। কি আটকে রেখেছিল তোমায়? অ্যালিসার প্রশ্নে ওরুর মুখটা পাংশুটে রূপ ধারণ করলো। ও কেন যেন জবাব দিতে চাইল না। অ্যালিসা আবার ওরুকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই ফোন কল চলে আসতেই জিজ্ঞাসাবাদ পর্বের এখানে ইতি ঘটে। অ্যালিসা ফোন কানে তুলে মেইন ডোর দিয়ে বেরিয়ে যেতে যেতে ওরুর উদ্দেশ্যে বলল, আমি একটু তাড়ায় আছি ওরু, নেক্সট টাইম এসে শুনবো। অ্যালিসা চলে যাওয়াতে ওর যেন হাফ ছেড়ে বাঁচল। জ্বরের ঘরে এটা ওটা এত প্রশ্নের মোটেই উত্তর দিতে ইচ্ছে হচ্ছিল না ওরুর। অ্যালিসা চলে গিয়েছে, ভালো হয়েছে। মুখে আটকে রাখা দমটা এক নিঃশ্বাসে বের করে দিয়ে আবারও সাবধানে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে পড়ল ওরু। ঠিকঠাক হয়ে শুতে শুতেই অস্ফুটেই বলল, এলিসা আপু হঠাৎ কৃতিক ভাইয়ার খোঁজ করছে কেন? তাও বাড়ি বয়ে এসে ফোন করলেই তো হয়, অদ্ভুত মানুষ। ভার্সিটির গেটে এসে দাঁড়াতেই সিকিউরিটি গার্ডটা অ্যালিসার পথ আটকে দাঁড়ালো। অতপর প্রশিক্ষণপ্রাপ্ত রোবটের ন্যায় এক ডাকারে বলল, সরি ম্যাম, আইডি কার্ড ছাড়া ভেতরে প্রবেশ অ্যালাউ না। অ্যালিসা মাথা নিচু করে কথাটা শুনল। অতপর নিজের অ্যাথলেটিক 5 আঙ্গুল মুষ্টিবদ্ধ করে সিকিউরিটি গার্ডের নাক বরাবর এক নাগারে 2-3-5 বসিয়ে কটমটিয়ে বলল, কে আটকাবে আমায়? বল, কে আটকাবে? অ্যালিসার শক্ত হাতের ঘুষি খেয়ে সিকিউরিটি লোকটা সেখানেই পড়ে রইল। আর অ্যালিসা ঢুকে গেল ক্যাম্পাসের ভিতরে। ভার্সিটিতে নিজের অফিস রুমে বসে ম্যাকবুকে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে কৃতিক। খুবই মনোযোগ দিয়ে দেখার দরুন সুন্দর চোখ দুটো স্ক্রিনেই আটকে আছে। সেই সাথে খানিক বাদে বাদে অজান্তেই দাঁত দিয়ে নিজের অধর কামড়ে ধরেছে ও। ব্যাপারটা বেশ চমৎকার লাগছে। এই দৃশ্যটা এক পলক দেখলে যে কোনো মেয়ের মুখ থেকেই বেরোবে একটাই বাক্য, হাউ ম্যানলি। তবে অ্যালিসা তো কোনো সাধারণ মেয়ে নয়, বরং আজ তো একটা ডেঞ্জার। তাই ওর এসবে খেয়াল কম। আর এই মুহূর্তে অ্যালিসা নিজের মেয়েলি চেহারার নিচে আসল রূপটা দেখিয়ে দিল। ও কৃতিকের
কেভিনের দরজাটা সশব্দে খুলে জেগে বলে চেঁচিয়ে উঠল। কৃতিক ওর দিকে চোখ না ঘুরিয়ে শান্ত স্বরে বলল, হোয়াটস রং? চেঁচাচ্ছিস কেন? এটা বিদ্যাপীঠ, ভুলে গেছিস? অ্যালিসা ধাপ ধাপ পায়ে দু কদম এগিয়ে এসে বলল, তুই ক্যাথের সাথে এটা কেন করেছিস কৃতিক? কি করেছে? কৃতিকের দায় সারা উত্তর শুনে বিরক্ত লাগছে অ্যালিসার, তবুও চোখ বন্ধ করে নিজেকে খানিকটা সংবরণ করে বলল, তুই ক্যাথেলিনের চুল কেন কেটে দিয়েছিস? তাও এমনভাবে কেটেছিস মেয়েটা ন্যাড়া হয়ে যাওয়ার ছাড়া কোনো উপায় নেই। অ্যালিসের কথায় আপাতত কৃতিকের কোনো হেলদোল নেই। ও মন দিয়ে ম্যাকবুকে কিছু একটা টাইপ করে যাচ্ছে এক নাগারে। এলিসা এবার রেগে কৃতিকের ডেস্কের উপরে সজোরে বাড়ি মেরে দাঁত খিচিয়ে বলল, পাগলামের একটা সীমা থাকে কৃতিক। তুই যখন যা করিস আমরা তোকে সবসময় সাপোর্ট করে যাই, হোক সেটা ভালো কাজ কিংবা খারাপ। তাই বলি এতটা জঘন্য কাজ? তুই কি আদৌ জানিস একটা মেয়ের কাছে তার চুল কতটা মূল্যবান? চুল হারানোর দুঃখে মেয়েটা লিটারেলি সুইসাইড করতে গিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে কথা পড়ল কৃতিক। এক্স্যাক্টলি, আই ক্যান ইমাজিন, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডিড ইট। কারণ ক্যাথলিনেরও বোঝা উচিত অন্য কারোর চুল আমার কাছে ঠিক কতটা মূল্যবান। মকমলের ন্যায় মসৃণ কণ্ঠস্বর, অথচ কথার পড়তে পড়তে তীব্র রাগের বহিঃপ্রকাশ। অ্যালিসা বিরক্ত হয়ে বলল, তোর কথাটা আগামাতে কিছুই মাথায় ঢুকছে না আমার, জেকে প্লিজ এই হাইড অ্যান্ড সিক খেলা গেমটা এবার অফ কর। কৃতিক কপালে ভাঁজ ফেলে বলে, খুলে তো বললাম, আমি ক্যাথলিনের চুল কেটে দিয়েছি। কেন কেটেছিস? কারণ ক্যাথলিন অনেক বড় ভুল করতে চাচ্ছিল। থ্যাঙ্কস টু সায়র অ্যান্ড অর্ণব, ভুলটা করার আগে ওরা ঘটনাস্থলে চলে আসে। ক্যাথলিন যে ভুলটা করার সাহস দেখিয়েছে, তার জন্যই স্রেফ ছোট্ট একটু শাস্তি দিলাম। কৃতিকের ঘুরানো পেঁচানো কথার জট খুব বেশি খোলা হলো না এলিসা। তার আগেই কয়েকজন সিকিউরিটি গার্ড এসে কৃতিককে আর্জি জানিয়ে বলে, স্যার, উনি গেটে সিকিউরিটি গার্ডকে মেরে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেছেন। কর্তৃপক্ষ থেকে ওনাকে ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দেওয়ার অর্ডার এসেছে। অ্যালিসা চোখ ছোট ছোট করে কৃতিকের তাকিয়ে ইশারা করে বলল, কিরে বল, আমি তোর ফ্রেন্ড। কৃতিক ভ্রুকুচকে একবার অ্যালিসার ইশারা তো রত মুখের পানে চাইল, তারপর সিকিউরিটির পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, যা বলা হয়েছে তাই করুন। টেনে টুনে নিয়ে যান তো। সে কখন থেকে এসে কানের মাথা খাচ্ছে, পাগল মনে হয়। অ্যালিসা কৃতিকের দিকে তেড়ে মেরে এসে বলল, জেকের বাচ্চা, আমাকে তোর পাগল মনে হয়? তবে খুব বেশি কাছে আসার আগেই সিকিউরিটিটা সবাই মিলে ধরে ওকে টানতে টানতে নিয়ে গেল একেবারে ক্যাম্পাসের শেষ মাথার গেটের কাছে। কৃতিকের থায় লাগানো জানালার সামনে দাঁড়িয়ে কফি পান করতে করতে সেই দৃশ্য দেখেই ঠোঁট কামড়ে হাসতে হাসতে হাসতেই চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেল ওর। এতক্ষণে হাস্যোজ্জ্বল গৌরবর্ণ মুখটা খানিকের মাঝেই কঠিনতায় ছেয়ে গেল। মস্তিষ্কে ভেসে উঠল কাল সিসিটিভি ক্যামেরায় বন্দী অযাচিত মুহূর্তগুলো, সেই সাথে কালকের পার্টিতে ঘটে যাওয়া ছোট বড় প্রত্যেকটা ঘটনা। কাল বলনাচের সময় অরুকে এতটা কাছে পেয়ে কৃতিক নিজের মধ্যেই ছিল না, অজান্তেই আটকে গিয়েছিল অরুময় ভ্রমের গোলকধাঁধায়। সব সময়ের বাধ্য মস্তিষ্কটাও তার তাল হারিয়ে চলে গিয়েছিল অবাধ্য মনের বশে। তারপর অরু যখন ওভাবে দৌড়ে চলে গেল, তখনই সম্বিত ফিরে পায় কৃতিক, ফিরে এসে কঠিন বাস্তবতায়। তবুও কোনো এক অযাচিত বিপদ থেকে অরুকে প্রোটেক্ট করতেই পিছু নিয়েছিল ও। কিন্তু অরু স্টেজের পিছনে চলে গেলেও কৃতিকের আর যাওয়া হয়নি সেদিকে। তার আগেই ওকে ডেকে ক্লাবের বাইরে নিয়ে যায় অ্যালিসা। নিজে যাওয়ার অবশ্য যথাযথ কারণ ছিল, তাই মনের মাঝে হাজারটা দ্বিধা থাকা সত্ত্বেও কৃতিকের যেতে হয়েছিল অ্যালিসার সাথে। ওদিকে অর্ণব আর সায়ন অ্যালিসাকে খুঁজতে খুঁজতেই ব্যাক স্টেজে এসেছিল, কারণ এই পার্টিতে ওদের একমাত্র মিশন আর ভিশন অ্যালিসাকে প্রোটেক্ট করা। কিন্তু আফসোসের বিষয়, অ্যালিসা ওদের থেকে কৃতিকের বেশি ভরসা করে। সায়ন ও অর্ণব যখন ব্যাকস্টেজের অন্ধকার করিডোর দিয়ে পা টিপে টিপে এগোচ্ছিল, তখনই পাশের রুম থেকে কারোর গুঙানির আওয়াজ শুনতে পেয়ে হকচকিয়ে সেদিকে দৌড়ে যায় ওরা। রুমটা তখন পুরোপুরি অন্ধকার ছিল না। ভেন্টিলেটরের থেকে আসা বাইরের মৃদু আলোতে ওরা ভালোভাবেই দেখছিল ফ্লোরে অগোছালো হয়ে মৃদু আওয়াজে কাতরাচ্ছে কেউ। দেখে মনে হচ্ছে খুব চোট পেয়েছে, কিন্তু কোথায় পেয়েছে?
ব্যাপারটা বোঝার জন্য ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই অরুর মুখটা দেখে আঁতকে ওঠে সায়র। সায়রকে এভাবে শক খেতে দেখে অর্ণব শুধালো। কী রে, আটকে উঠলি কেন? সায়র চোয়াল শক্ত করে উদ্বিগ্ন হয়ে বলল। অর্ণব, এটা তো আরু, কৃতিকের স্টেপ সিস্টার। হ্যাঁ, তাই তো দেখছি। কি হলো বলতো মেয়েটার? সায়র অর্ণবের কলার চেপে ধরে হিসিয়ে বলল। তাই তো দেখছি, মানে খবরদার এটা যাতে জ্যাকের কান অবধি না পৌঁছায়, তাহলে তোর অ্যারেঞ্জ করা এই ফার্টি লন্ডভন্ড করে দিতে ও 1 সেকেন্ডও ভাববে না। এখন চল, তাড়াতাড়ি ওকে সারিয়ে তুলতে হবে। অর্ণব সায়রের হাত টেনে থামিয়ে দিয়ে। ওয়েট, তুই এত প্যানিক হচ্ছিস কেন? তাছাড়া ওর স্টেপ সিস্টার হয় জ্যাকের। আর সায়রকে মাঝপথেই থামিয়ে দিল। দেওয়ালে ওর কান আছে এমন মুখভঙ্গিমা করে বলল। তুই ভুল ভাবছিস অর্ণব, ওসব সিস্টার ফিস্টার কিছুই না। জ্যাক এই মেয়েটার প্রতি লিটারেলি অ্যাবসেন্স। এই মেয়েটার জন্য ওর পাগলামি তুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। ও সবার সামনে এমন ভাব দেখায় যেন হি ডোন্ট ফাকিং কেয়ার, বাট অ্যাকচুয়ালি হি কেয়ার। নো, কেয়ার ইজ এ লেম ওয়ার্ড, এর থেকেও বেশি কিছু। অর্ণব সায়রের কথায় হেসে উড়িয়ে দিয়ে বলল। আজ বোধ হয় তুই একটু বেশি খেয়েছিস সায়র। ঋত্বিক হাঁটুর বয়সী একটা মেয়ের প্রতি অফসেট, তাও যার সাথে কিনা সম্পর্কের দিক দিয়ে ওর দা কুমড়া সম্পর্ক, আর তুই এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? হ্যাঁ। একটা উপহাসের হাসি বেরিয়ে এলো অর্ণবের ঠোঁট গলিয়ে। তবুও যদি তুই হতি তাহলে একটা কথা ছিল, ঋত্বিকের মতো পার্সোনালিটিতে কোনো রূপ কম্প্রোমাইজ না করা মানুষ কিনা নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের প্রতি অফসেট। ভেরি নাইস জোকস। অর্ণবের যুক্তির পিছনে সায়র একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল। আচ্ছা, তোকে বিশ্বাস করতে হবে না, অ্যাটলিস্ট আমার কথাটা রাখ। ব্যাপারটা কৃতিকে জানানো যাবে না কোনোভাবেই না। কি জানানো যাবে না আমাকে সায়র? পেছনের দরজা থেকে কৃতিকের চমৎকার পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই সায়রের চোখ বেরিয়ে আসা উপক্রম। আড়ালে শুকনো ঢোক গিলে সায়র শুধালো। জর্জকে তুই এখানে হঠাৎ? কৃতিক এগিয়ে আসতে আসতে জবাব দিল। একজনকে খুঁজছে। অর্ণব, শর্ত কে বলেছে ওখানে? এতক্ষণ সায়রের কথার মজা নিলেও এখন কেন যেন অর্ণবেরও একটু একটু সন্দেহ হচ্ছে, তাই ওই নিঃশব্দে সরে গেল। অর্ণব সরতেই অরুণ মলিন অবচেতন মুখটা দৃশ্যমান হলো কৃতিকের। খানিকক্ষণ আগে একটু একটু কাতরালেও এখন পুরোপুরি নিস্তব্ধ হলো। মায়াবী কোমল গোলগাল মুখটা ফ্যাকাশে ছাপ সুস্পষ্ট। কৃতিক টু শব্দ না করে চুপচাপ এগিয়ে গিয়ে আলগোছে কোলে তুলে নিল অরুর তুলতুলে নরম অসার শরীরটাকে। অর্ণব সায়র কেউই কৃতিকের নিস্তব্ধতা নিতে পারছে না, এই যেন ঝড়ের পূর্ব লক্ষণ। কে করেছে এটা? কৃতিকের আওয়াজ পেয়ে সম্বিত স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সায়র জবাব দিল। জানি না, হঠাৎ কারো গোঙনের আওয়াজ পেয়ে ছুটে এলাম, আর এসে দেখলাম আরুকে। কৃতিক অরুকে নিয়ে ওই রুম ত্যাগ করতে করতেই রুষ্ট কণ্ঠে অর্ণবকে আদেশ করার মতোই বলল। 5 মিনিটের মধ্যে সিসিটিভি ফুটেজগুলো সেন্ড করবে আমাকে। কোনো অন্ধকার রুমের ফুটেজও যাতে বাদ না থাকে। ঘড়ির কাঁটায় তখন 11 ঘর ছুঁই ছুঁই। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, রাস্তাটা পুরোপুরি নিস্তব্ধতায় ছেয়ে গেছে। একে একে সোডিয়ামের নিয়ন আলো পেছনে ফেলে সামনে এগোচ্ছে কৃতিকের কালোরাঙা মার্সিডিসটা। নিজে ড্রাইভিং সিটে বসে খুব সাবধানে প্যাসেঞ্জার সিটে অরুকে বসে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে কৃতিক। মাথাটা সাবধানে রেখে দিয়েছে গাড়ির ব্যাক সিটে, যাতে অরুর কোনোরূপ কষ্ট না হয়। তাই হাইওয়ে রাস্তাতেও খুব অল্প স্পিডেই ড্রাইভ করছে কৃতিক, কিন্তু ভিতরে কুণ্ডলি পাকানো ক্রোধের তাপে বারবার নিজের অজান্তেই সেই স্পিড বেড়ে যাচ্ছে দ্বিগুণ। পরক্ষণেই অরুর মলিন অবচেতন মায়া মায়া মুখের পানে তাকিয়ে সেই স্পিড কমিয়ে আনছে পুনরা। এমনভাবেই মেজাজের তারতম্য চলছিল পুরো রাস্তা জুড়ে। কিন্তু হঠাৎ করেই ফোনের ভাইব্রেট আওয়াজ পেয়ে পুরোপুরি গাড়ি থামিয়ে দিল কৃতিক। অতঃপর ব্লুটুথ কানে লাগিয়ে ফোনের ডিভাইস চেক করতে করতেই বলল। হ্যাঁ বল অর্ণব। অর্ণব ক্ষীণ আওয়াজে বলল। বলছি যে এই কাজটা করেছে, তার সাথে কি করবি? কৃতিকের ফোনে ততক্ষণে আসলো কালপ্রিটের চেহারা ভেসে এসেছে। তাকে আর তার কাজেও পারিশ্রমিক দেব। চোয়াল শক্ত করে কথার জবাব দেয়। কল কেটে ভিডিওতে মনোযোগ দিল কৃতিক।
যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যাথলিনের মুখের সামনে ফ্ল্যাশ লাইট জ্বলানো। ও প্রথমে অরুকে রেগে মেগে কিছু বলে তারপর জামার আড়াল থেকে কিছু একটা বের করে অরুর মুখের সামনে স্প্রে করতে অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অরু। অরু যখন পুরোপুরি অবচেতন, ঠিক তখনই ওর থেকেও ভয়ঙ্কর কাজ করতে উদ্যত হয় ক্যাথলিন। ও কোথা থেকে যেন একটা কাঁচি এনে অরুর চুলগুলো মুঠিবদ্ধ করে ধরে সেগুলো কাটার জন্য উদ্যত হবে। ঠিক তখনই সায়রার অর্ণব চলে আসে ওইখানে, আর ক্যাথলিন লুকিয়ে পড়ে ডেকোরেশনের স্তব পাড়ার কাপড় চোপড়ের আড়ালে। কৃতিক পুরো ভিডিওটা দেখে বিড়বিড়িয়ে বলল, তার মানে ক্যাথলিন এখনো পার্টিতে উপস্থিত। অতঃপর মোবাইলটা আগের জায়গায় রেখে অবচেতন অরুর দিকে খানিক ঝুঁকে গিয়ে মৃদু আওয়াজে কৃতিক বলে, আমার কথা কেন শুনিস না বলতো? কি আছে এই দুনিয়ায় যে আমার মতো করে তোকে প্রোটেক্ট করবে? ভেতর থেকে দীর্ঘশ্বাসটাকে বের করে দিয়ে কৃতিক অরুর মুখটা তীক্ষ্ণ চোখে খুব কাছ থেকে পরখ করে বলে, আই এম সরি হার্টবিট, বাট আই উইল টেক রিভেঞ্জ। গতকাল রাতের কথা ভাবতে ভাবতেই কখন যে হাতের কফিটা শেষ হয়ে গিয়েছে টের পায়নি কৃতিক। কিন্তু যখন টের পেল মগটা পুরোপুরি খালি হয়ে গিয়েছে, তখনও কফিহীন চ্যাটচ্যাটে মগটার দিকে তাকিয়ে কপট হেসে বলল, সরি ক্যাথলিন, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের কাজিন, কিন্তু তুমি তো খুব বড় ভুল করেছো। আমার দুর্বলতায় হাত দিয়েছো, তাই ছোটখাটো শাস্তি তো তোমাকে পেতেই হবে। কৃতিক নিজ কথা শেষ করে সিরামিকের কফির মগটা আস্তে করে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে বিকট ঝনঝন আওয়াজে মুখরিত হলো পুরো অফিস রুম। এত কিছুর পরেও কৃতিকের মস্তিষ্কে একটা প্রশ্ন গেঁথেই রয়েছে, সবকিছু রেখে শুধুমাত্র অরুর চুলেই কেন আটকে গিয়েছিল ক্যাথলিন? দিনের অন্তিম প্রহর চলমান, সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে গিয়েছে সেই কবেই। তাও সূক্ষ্ম সোনালি মিলিয়ে যাওয়া আলোর ছটা দেখে মনে হয় রাত নামেনি, এখনো সন্ধ্যাবেলাতেই আটকে গেছে প্রকৃতি। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলোটুকু হানা দিলেও পূর্ব আকাশে ঠিক তার বিপরীত। সেটাই ঘন কালো মেঘ গুড়গুড় করছে, এক পলক তাকালে মনে হয় এখনই তুফান ধেয়ে আসবে। ভোর সন্ধ্যাবেলা মেঘলার গুড়গুড়ানি আর দমকা হাওয়ার পেছনে ফেলেই বাসায় ফিরেছে কৃতিক। সাধারণত সপ্তাহে 3 দিন ম্যাক্রোইকোনমিক্সের উপরে ক্লাস থাকে কৃতিকের। এছাড়া বাকিটার সময় পাহাড়ি দুর্গম কোনো রাস্তায় বাইক রাইডিং নয়তো অন্ধকার রুমে শুয়ে বসে অডিও বুক শুনে কাটিয়ে দেয় ও। নিজের একঘেয়ে জীবনটা বড়ই অপ্রীতিকর কৃতিকের কাছে। মাঝে মধ্যেই মনে হয় এমন জীবন থাকার চেয়ে না থাকাই শ্রেয়। সোনা চামচ মুখে নিয়ে বিত্তশালী পরিবারে জন্ম নেওয়া কৃতিকের আশেপাশে মানুষের অভাব ছিল না কোনো কালই। তবুও সে ছিল চিরচরিত একা। এত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা সব কিছুই ওর কাছে মূল্যহীন ছিল বরাবরই। বোঝাবার পর থেকেই কোনো কিছুর কোনো আবদার অপূর্ণ থাকেনি কৃতিকে, হোক সেটা ন্যায় অবতার কিংবা অন্যায়। সেই সোনায় মোড়ানো জীবনে কৃতিক আজন্ম যেটা পায়নি সেটা হলো ভালোবাসা, আদর, স্নেহ আর পরিবার নামক অদৃশ্য বন্ধন, যার দরুন ছোট থেকেই নরম হৃদয় তৈরি হওয়ার জন্য সকল উপকরণ সর্বেসর্বা বাদ দিয়ে স্কুল, কলেজ, ভার্সিটি সবখানেই তৈরি করেছে নিজের ক্ষমতা আর নেতৃত্বের প্রভাব। নেতৃত্ব আর কর্তৃত্বের মাঝে রক্ত মাংসের হৃদয়টা কবে যে পাথর রূপ ধারণ করেছে তা টের পায়নি কৃতিক। ঢাকা দক্ষিণের প্রাক্তন মেয়র, তার উপরে বর্তমান মন্ত্রী জামশেদ জায়ান চৌধুরীর একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী। পাবলিক ভার্সিটির বাঘা বাঘা ছাত্র নেতা থেকে শুরু করে এলাকার ছোট বড় পাতি নেতা সবাই সমীহ হয়ে চলত নর্থ সাউথে পড়া অবাঙালি চেহারা কৃতিককে। পুরান ঢাকার গলিতে অলিতে গলিতে যে কোনো চায়ের আড্ডা কিংবা মিটিং কৃতিকের নাম ছিল সবার মুখে। দিন আর রাত নেই মারামারি, কাটাকাটি, মিছিল, মিটিং থেকে শুরু করে সব কিছুতে কৃতিকের এক ইশারায় সবাই তৎক্ষণাৎ হাজির হতো বিনা বাক্যে। সেই সময়ে পুরান ঢাকার রাস্তাঘাটে সবাই একই বলি আওড়াতো, জামশেদ জায়ানের বডিগার্ডের দরকার নেই, তার ছেলে একটাই 100। একটা অপরাগ অনিশ্চিত হৃদয় নিংড়ানো অদম্য কষ্টকে হঠাৎই হৃদয়কে পাহাড় বানিয়ে নেতৃত্বের জয় জয়কারকে তখনও ভালোই ছিল কৃতিক। উঠতে বসতে দলের লোকদের ভালো মন্দ খেয়াল রাখতে রাখতে সময় কেটে যেত ওর। কিন্তু 8 বছর আগে হঠাৎ করে হৃদয়ের অরুর আগমন, আর অরুর সাথে করা সেই ছোট্ট একটা ভুলের জন্য সব ছাড়তে হয়েছিল ওকে। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের
কর্তৃত্ব, নিজের দল, নিজের লোক, সব কিছু। সব কিছু ছেড়ে হাজার মাইল দূরে এসে ধরাবাঁধাহীন কৃতিককে বন্দী হতে হয়েছিল আমেরিকার মতো নিয়মতান্ত্রিক সমাজে। তখন থেকেই মানুষের উপরে কৃতিকের চরম বিরক্তি। তখন থেকে ওর কাছে ভালোবাসার মানেই স্বার্থ হাসিল। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবাসাকে বুকে টেনে নেওয়া মানুষের উপস্থিতি কল্পনা বই কি কিছুই না। প্রথম দিকেই আমেরিকার দিনগুলো কৃতিকের জন্য ছিল ভয়ঙ্কর, কষ্টদায়ক আর বিভৎস। যে কৃতিক ডানে বামে পেছনে মানুষ ছাড়া এক কদম বাইরে পা বাড়াতো না, সে নিজের জন্য একটা হাউস মেড কিংবা সার্ভেন্ট পর্যন্ত নিয়োগ দেয়নি। আমেরিকা আসার পরেই যোগাযোগ ছিন্ন করেছে দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীর সাথে, এমনকি নিজের বাবার সাথে। দিনের পর দিন খেয়ে না খেয়ে কক্ষবন্দী দুর্বিষহ জীবন কাটিয়েছে ও। এভাবেই দিন মাস যেতে যেতে একটা পর্যায়ে এসে উগ্রতার সীমা ছাড়িয়ে যেতে থাকে কৃতিক। হুট করেই রেগে যাওয়া, যাকে তাকে একটুতেই আঘাত করে বসা, দিক ভ্রান্তের মতো বাইক রাইড করা থেকে শুরু করে নিজেই নিজের হাত কাটা কি করেনি ও। কৃতিক যখন নিজেই নিজের জন্য অনিরাপদ হয়ে পড়ে, তখনই অ্যাঞ্জেলের মতো আবির্ভাব ঘটে ওরই মতো ছন্নছাড়া আরও তিনজন মানুষের। তাদের জীবনেও ভালোবাসার বড্ড অভাব। এক একজনের জীবন যেন এক একটা ট্র্যাজেডি। অ্যালিসা, অর্ণব আর সায়রের পরক্ষণেই সাইক্রিয়াট্রিক্সের পরামর্শে একটু একটু করে স্বাভাবিক করে তোলে কৃতিককে। ওই জন্যই তো কৃতিকের হাউস পাসওয়ার্ড প্রতিটা হ্যাক করেছে ওরা। আর সাইক্রিটিক্সের পরামর্শ মতেই প্রত্যেক উইকেন্ডে একজন না একজন চলে আসে জনমানবহীন শুনশান এই শহরতলিতে। আর ওরু, সে তো তখন খুব ছোট। কৃতিকের পুরুষালী হৃদয়ের হঠাৎ করে জন্মানো অজানা মায়া, অজানা অনুভূতি, অজানা আসক্তি কিছুই ওর বোধগম্য নয় তখন। তবুও কৃতিকের ওরুর উপরে আকাশসম রাগ, জিদ আর অভিমানের ছড়াছড়ি। ৮ বছর পরে এসেও না ও ওরুকে ভুলতে পেরেছে, আর না নিজের রাগকে ওরুর উপরে ঠিকভাবে প্রয়োগ করতে পেরেছে। এত বছর পরে আবারও আটকা পড়েছে বহু দূর ফেলে রাখা আশা সেই পুরনো মায়াডোরে। কেনই বা পড়বে না? অরুর প্রতি কৃতিকের আসক্তিটা যে এক দুদিনের নয়। তার উপরে অরু এখন সদ্য যৌবনে পা রাখায় অষ্টাদশী রমণী। কৃতিক যখন মায়ে পড়েছিল তখন নিতান্তই কিশোরী অরু, গড়ন বরণ ও তেমন ছিল না। আর এখন সর্বাঙ্গে রূপের ছড়াছড়ি তার। কি নেই? ভালোবাসাহীন একাকী হৃদয়ে কৃতিকের অদম্য বাসনা পূরণের জন্য সব কিছুই উপস্থিত ওর মাঝে। তাহলে কৃতিক কেন পারছে না খুব সহজে অরুকে আপন করে নিতে? কৃতিক তো সমাজের নিয়ম কিংবা নিন্দা কোনোটাতেই পরোয়া করে না, কোনো কালেই করেনি। তবুও হৃদমাঝারে কেন এই পাহাড় সমুদ্রত্ব? আপাতত নিজ মন গহীনের অযাচিত প্রশ্নের কোনো উত্তর নেই কৃতিকের কাছে। তাই পেছনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ভিতরে দীর্ঘশ্বাস নিংড়ে বের করে পাসওয়ার্ড টিপে মেইন ডোরে লক খুলে ঘরের দিকে পা বাড়ায় কৃতিক। পুরো হলরুম না, পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে। তিমিরের ঢাকা ঘরে দুয়ারে পা রাখা মাত্রই পায়ের কাছে নরম কিছু অনুভব হতেই ভ্রু কুচকত করে কৃতিক। তারপর মেঝের দিকে তাকিয়ে অন্ধকারে জ্বলতে থাকা সবুজ চোখজোড়া দেখে বুঝতে পারে এটা অরুর নেউটে বিড়ালটা। বিড়াল এখানে, তাহলে অরু কই? তাছাড়া বিড়াল সব জায়গায় গেলেও ঘর্ণা করে কৃতিকের সামনে আসে না, তাহলে আজ হলোটা কি? আশ্চর্য! বিড়ালের এমন আকস্মিক গায়ে মাখামাখি ভাব দেখে ভাবনায় পড়ে গেল কৃতিক। তাই দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে গেল লাইটের সুইচ বোর্ডের কাছে। অন্ধকারে কৃতিক নতুন হাঁটছে না, তাই সুইচ বোর্ড পর্যন্ত যেতেই মোবাইলের আলো জ্বালানোর কোনো প্রয়োজন পড়েনি ওর। একযোগ পুরো বাড়ি প্রত্যেকটা রুমের আলো জ্বালিয়ে ডোরাকে খুঁজতে দরজা দিয়ে চোখ লাগলো কৃতিক। কই, দরজার কাছে তো নেই। তাহলে চারিদিকে হাত দিয়ে একটু পরে খেয়াল করলো বিড়ালটা ওর পায়ের কাছে দাঁড়িয়ে লেজ নাড়ছে। বিড়ালের দিকে কটমটিয়ে তাকিয়ে বিরক্তির স্বরে কৃতিক বলল, হোয়াটস রং? কাপড় নোংরা করেছিস কেন? এক্ষুনি দূরে যা বলছে, নয়তো তোকেও তোর মালকিনের মতো চড়িয়ে গাল লাল করে দেব। কৃতিকের বাংলা ইংরেজি মেশানো ধর্মকে কাজ হলো না। ডোরা আগের নেই দাঁড়িয়ে আছে, সেই দেখে কৃতিক দু কদম পিছিয়ে গিয়ে বলল, ইউজলেস ক্যাট, কথা না শুনলে একদম ঘর থেকে বের করে দেব। যেমন মালকিন তেমন তার পোষা বিড়াল। নিজে সারাদিন বেয়াদবি করে, বিড়ালটাকে বেয়াদবি শিক্ষা দিয়েছে। ইচ্ছে করছে দুটোকে আছাড় মারি। ডোরার দিক থেকে পাকানো চোখ সরিয়ে
কৃতিক দোতলার করিডোরের দিকে তাকিয়ে চেঁচাতে লাগলো। কোথায় তোর বেয়াদব মালকিনটা? কতবার বলেছে আমার চোখের সামনে যাতে এসব নেউটে বিড়াল না আসে। এই দেখলে আমার ইরিটেটিং হয়। অরু, হ্যাঁ অরু, এক্ষুনি নাম, নয়তো তোর বিড়ালকে ঘাট ধরে বের করে দিব আমি। অরু! রুনা কাউচের সামনে গিয়ে ম্যাও ম্যাও করছে দেখে কৃতিক চোখ গেল সেদিকে। দেখলো কাউচের উপরে জুবুথুবু হয়ে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে অরূপ। হাঁটু সমান লম্বা চুলগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ও। দেখে মনে হচ্ছে চেতনা নেই। অরুকে এমন অসাড় হয়ে শুয়ে থাকতে দেখে ক্ষণিকের মাঝে হৃৎপিণ্ড ধড়াক করে উঠল কৃতিকে। এতক্ষণ ধরে মাথাচাড়া দিয়ে ওঠা মেজাজটা দপ করে নিভে গিয়ে অজানা ভয়ে ছেড়ে গেল মস্তিষ্ক। ও এক পা দুপা করে এগিয়ে হাঁটু গেড়ে কাউচের সামনে ওরুর মুখোমুখি বসে পড়ল। অতপর মৃদু আওয়াজে ডেকে উঠল। অরু! ওরু নিশ্চুপ। গলার মাঝে কাটার মতো তীক্ষ্ণ কিছু বাজছে। মনে হচ্ছে গলার স্বর বের হওয়া জো নেই। কৃতিক সেটাকে পুরোপুরি অগ্রাহ্য করে আবারও ডাকলো ওরুকে। অরু! এবার গলার স্বরটা আরও খানিকটা নরম শোনালো ওর। একবার দুবার তিনবারের সময় ব্যস্ত হয়ে পড়ল কৃতিক। ভেতরে জমিয়ে রাখা দূরত্ব, জড়তা, অভিমান ক্রমশ সব কিছুই সাইডে সরিয়ে দুহাতে ওজলা করে ধরল গরুর জ্বলে লাল টকটকে হয়ে যাওয়া মুখটা। অতপর উদ্গ্রীব হয়ে ওর মুখমণ্ডল ঝাঁকিয়ে উঠে বলল, অরু, এই অরু, হার্টবিট, ক্যান ইউ হিয়ার মি? এই প্রথম মনে মনে নয়, বরং মুখ ফুটে ওরুকে আদরে নামে ডাকছিল কৃতিক। যদিও কৃতিকের আপাতত কোনো কিছুতেই খেয়াল নেই, ও তো সির্ফ ওরুকে জাগিয়ে তুলতেই চাইছে। অবশেষে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় ঢুলু ঢুলু করে চোখ খুলে ওরু। দেখে বোঝা যাচ্ছে ওর চোখের দৃষ্টি খোলাটে। তীব্র জ্বরে কি যেন বিড়বিড় করছে অস্ফুট আওয়াজে। ওরু চোখ খুলছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে কৃতিক। মনে মনে ঠিক করে এখনই একবার ডাক্তারকে কল করে আনতে হবে। কিন্তু ওর ভাবনায় ছেদ ঘটে তপ্ত দুটো নরম হাতের ছোঁয়া পেয়ে। জ্বরের ঘরে দুহাত কৃতিকের গলা জড়িয়ে ধরেছে ওরু। কৃতিক সে অবস্থাতেই স্থির হয়ে বসে আছে, যেন নড়াচড়া করতে ভুলে গিয়েছে ও। এবার পাশ ঘুরে শুয়ে নিজের হাতটাকে আরো শক্ত করে নিল ওরু। সঙ্গে সঙ্গে ওরুর দিকে ঝুঁকে পড়ল কৃতিক। ওরুর তপ্ত প্রশ্বাস, কাঁপা কাঁপা অধর আর নিঃশ্বাসের তালে তাল মিলিয়ে বারংবার ওঠানামা করা ধনুকের মতো শরীরটা এক ঝলক পরখ করে দ্রুত চোখ নামিয়ে নেয় কৃতিক। ওরু জ্বলে পুড়ে এই সময় নিজের মস্তিষ্কের অযাচিত কামক চিন্তাধারাগুলো এক ধাক্কায় সরিয়ে দিয়ে ও জ্বরের ঘরে থাকা ওরুকে শুধালো, অরু, ক্যান আই টাচ ইউ? অস্ফুট স্বরে কিছু একটা বিড়বিড়ালো ওরু। কৃতিকের কান অব্দি তা পৌঁছায়নি। তাও নিজের কোট আর টাইয়ের নটটা খুলে সেগুলোকে এক প্রকার ছুঁড়ে ফেলে কাউচের উপরে উঠে বসে। কমফোর্টার সহই আলগোছে ওরুকে কোলের মাঝে নিয়ে নিল কৃতিক। কমফোর্টার আর কৃতিকের শরীরের উমে মুহূর্তে মুখের বিড়বাড়ানি বন্ধ হলো ওরু। মনে হয় শীত কমেছে। কৃতিক ওরুর মুখের পানে তাকিয়ে বলে, এমন কেন করে সরু? আমাকে একটু আপন ভাবা চায় না? একটা কল দিলে কি হতো? আমি না হয় খুব খারাপ, অনুকে কি কল দেওয়া যেত না? এত বেখালি কেন তুই? তুই এমন করলে আমার অগোছলে জীবনটা কে সাজাবে? ওরুর কাছ থেকে জবাব আসে না, আসার কথাও না। ওরু তো এখন নিজের মাঝেই নেই। কৃতিক একটু থেমে আবার বলে, বল, এখন তুই জ্বরের ঘরে আছিস, কিছু বললে মনে থাকবে না তোর, রাইট? এখন যদি আমি বলি? কৃতিক কয়েক সেকেন্ড চুপ রইল, তারপরে বলল, কিছু না, তোর যথেষ্ট বয়স হয়েছে বোঝার, আর আমাকে তোর বুঝিয়ে নিতে হবে। নেক্সট টাইম নিখিল নিখিল করলে তোকে চিবিয়ে খাবো আমি, সেই সাথে ধূর তো নিখিলকেও পুঁতে রেখে দিয়ে আসবো। বেশ অনেকটা সময় পর ওরুকে কোলে তুলে রুমে শুইয়ে দিয়ে আবারও নিজে নামে কৃতিক। ফর্মাল শার্টের উপরে অ্যাপ্রন পরে পুরো রুম গুছিয়ে ফেলে সে। তারপর কিচেনে গিয়ে হোয়াইট পরিস বানিয়ে নিয়ে যায় ওরুর কাছে। মাথার জলপট্টি উল্টে দিয়ে ওরুর মুখে একটু একটু পরিচা দিতে দিতে কৃতিক আহত সুরে বলে, আমি খুব খারাপ, তাই না? সবসময় কষ্ট দিই তোকে, কথার আঘাতে হৃদয়টা বিষিয়ে দেই। কি করব বল, তোর জন্যই আমি এমন। ক্যাফের সর্বশেষ কাস্টমারকে বিদায় জানিয়ে মাত্রই পার্ট টাইম শেষ করে বেরিয়েছে অনু। আজ কাজের অনেক চাপ ছিল, তার উপরে সেই সকালে বেরিয়েছে। আসার আগে দেখে এসেছে ওর শরীরটা ভালো নেই, তাই দুশ্চিন্তা মুক্ত হতে ফোন বের করে ডায়াল করলো কৃতিকের বাসার ল্যান্ডলাইনে। কিন্তু দুঃখের বিষয়, কলটা কেউ তুলল না।
বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। অনু অবশ্য ছাতা নিয়েই এসেছে সাথে করে, তাই আর বৃষ্টি কমার অপেক্ষা না করেই ছাতা মাথায় বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। রাতের বেলা ঝুম বৃষ্টিতে পিচঢালা রাস্তা গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে দিয়ে ঢালু জমিতে। কুর্তি আর স্কিনি ডেনিম পরিহিত অনু সেই বৃষ্টির পানিতে চুবিয়ে চুবিয়ে হাঁটছে ঠিক ছোটবেলার মতোই।